খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ মঙ্গলবার ২৭ তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মিছিলের আড়ালে লাশের রাজনীতি, নেপথ্যে প্রশ্নের জবাবে ঢোক গিলছেন ছাত্রনেতারা। মোদিকে লেখা মমতার চিঠির কড়া জবাব কেন্দ্রের, নারী সুরক্ষায় রাজ্য পুরোপুরি ব্যর্থ অভিযোগ। সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যে বলছেন, সাদা কাপড় দিয়ে ঘেরা ছিল না, সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, তিলোত্তমার বাবা। মানুষের গণ আন্দোলনকে হিংসাত্মক পথে চালনা করছে বিজেপি, আন্দোলন ধ্বংসের চক্রান্ত, নবান্ন অভিযানকে সমর্থন না করার আবেদন বামেদের। খুলে দেওয়া হলো ফারাক্কার সব গেট, চিন্তায় মুর্শিদাবাদ, সমস্যায় বাংলাদেশের কয়েকটি জেলাও। শান্তিপূর্ণ প্রতিবাদ দমন নয়, নবান্ন অভিযানের আগে রাজ্যকে সতর্কবাণী শোনালেন রাজ্যপাল বোস। কেন বাংলাদেশ যুক্ত করছেন, নবান্ন চলর আগেই মেজাজ হারালেন ছাত্র সমাজের নেতা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের খবরগুলো নিয়মিত শুনতে চান তাহলে অবশ্যই দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডে সব সত্যি ফাঁস করে দিল ঘটনায় মূল অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়। রবিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে ধৃত কলকাতা পুলিশের এই সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই আধিকারিকরা, আর তাতেই সঞ্জয় সেই রাতে সব ঘটনা স্বীকার করে নিয়েছে বলে সূত্রের খবর। আর তা সামনে আসার পরেই তদন্তে এবার একেবারে সিবিআই জাল গোটাতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় ধর্ষণ করে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে। ঘটনার 24 ঘণ্টার মধ্যে সঞ্জয় নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে সিবিআই সেই মামলার তদন্ত করছে। সূত্রের খবর, 8 তারিখ রাতে কি হয়েছিল সেই কথা পলিগ্রাফ টেস্টে জানিয়েছে সঞ্জয়। অভিযুক্তের দাবি, ঘটনার রাতে সে দুটি নিষিদ্ধ পল্লী অর্থাৎ সোনাগাছি এবং চেতলায় গিয়েছিল, কিন্তু কোথাও কোনো যৌন সংসর্গে আসেনি। তবে ফেরার পথে এক মহিলা শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে পলিগ্রাফ টেস্টের সময় সঞ্জয় জানিয়েছে বলে দাবি। সেই ঘটনা ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলেও খবর। সঞ্জয় আরও জানিয়েছে যে সে তার প্রেমিকাকে সেই রাতে নগ্ন ছবি পাঠাতে বলেছিল। ঠিক কি হলো সেই রাতে ঘটনাক্রম হিসেবে সঞ্জয় বলেছে, 8ই আগস্ট তার বন্ধুর ভাইকে দেখতে আরজিকর হাসপাতালে গিয়েছিল, সঙ্গে ছিল তার বন্ধু। হাসপাতাল থেকে বেরিয়ে তারা দুজন মদ খাবে বলে ঠিক করে, তারপর মদ কিনে রাস্তাতেই খেয়ে নেয়। প্রথমে তারা সোনাগাছিতে যায়, সেখানে কোনো সুযোগ না পেয়ে তারা চলে যায় দক্ষিণ কলকাতায় চিতলায় অন্য একটি রেড লাইট এরিয়ায়। সেখানে গিয়ে তার বন্ধু এক মহিলার সঙ্গে ভিতরে চলে যায়। সেই সময় সঞ্জয় বাইরে দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়িয়েই সে তার প্রেমিকাকে ভিডিও কল করে এবং নগ্ন ছবি পাঠাতে বলে। এরপর তারা দুজনেই আবারও আরজিকর হাসপাতালে ফিরে আসে বলে টেস্টের সময় সঞ্জয় জানিয়েছে বলে খবর। শুধু তাই নয়, হাসপাতালে গিয়েই সোজা সে 4th ফ্লোরে ট্রমা সেন্টারে চলে যায়। ভোর 4:30 নাগাদ করিডোরে হাঁটতে দেখা গিয়েছে সঞ্জয়কে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। এরপর সঞ্জয় প্রবেশ করে সেমিনার হলে। সেখানে তখন ঘুমোচ্ছিলেন ট্রাস্ট মেডিসিন বিভাগের ওই তরুণী চিকিৎসক অভয়া। তার মুখ বন্ধ করে শ্বাসরোধ করে সঞ্জয় এরপর তাকে ধর্ষণ করে বেরিয়ে যায় ও কলকাতা পুলিশের অফিসার অনুপম দত্তের বাড়িতে চলে যায়। সিবিআই সূত্রের খবর, সঞ্জয়ের মোবাইলে প্রচুর পর্নোগ্রাফিক কন্টেন্ট পাওয়া গিয়েছে, যৌন সম্পর্কিত দৃশ্য রয়েছে সেখানে। এসব দেখেই তার মানসিক পরীক্ষা জরুরি বলে মনে করে সিবিআই। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটায় 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। আরজিকরের যে সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ মিলেছিল সেই সেমিনার রুমেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ওই সেমিনার রুমে ভিড়ে ঠাসা। যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। সেই জায়গাতেই কেন এত ভিড়? তাহলে কি তথ্য প্রমাণ নষ্ট হয়েছে? যদিও ভাইরাল হওয়া ভিডিও নিয়ে পুলিশ দাবি করেছে কোনো তথ্য প্রমাণ নষ্ট হয়নি, বহিরাগতও কেউ ছিল না। পুলিশের পক্ষ থেকে তোলা হয়েছে কর্ডন করে দেওয়ার প্রসঙ্গ। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আরজিকর হাসপাতালের সেমিনার রুমের আয়তন 51 ফিট ও 32 ফিট। এর একটি অংশে দেহ ছিল। সেখানে দেহ মিলেছিল সেই জায়গাটা হাসপাতালে সাদা কাপড় দিয়ে কর্ডন করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 51 ফুটের সেমিনার রুমের 40 ফিট পর্যন্ত কর্ডন করা ছিল। 40 ফিটের বাইরে 11 ফিট এলাকায় অনেক মানুষ ছিলেন।
পুলিশ বলেছে চিকিৎসক সহ সবাই ছিলেন ওই 40 ফিট কর্ডন করা এলাকার বাইরে। লালবাজারের দাবি 40 ফিট এলাকায় কোনো বহিরাগতরা ছিল না। পুলিশ জানিয়েছে কর্ডন করা এলাকায় নির্দিষ্ট কয়েকজনই ছিলেন। মা বাবা সহ নির্দিষ্ট কয়েকজন ছাড়া কর্ডন করা অংশে কেউ ছিলেন না। ডিসি সেন্ট্রাল জানিয়েছেন বহিরাগত কেউ ছিল না। পুলিশ হাসপাতালের কর্মী ডাক্তারবাবুরা ছিলেন। যেটা কর্ডন করা জায়গা 40 ফুটের জায়গা, সেখানে কোনো বহিরাগত ঢোকা সম্ভব নয়। ওই এলাকায় রেস্ট্রিক্টেড লোকজন ঢুকতে পেরেছিলেন। কিন্তু সেমিনার রুমে কি করছিলেন আইনজীবী, সেই জবাব এড়িয়েছে লালবাজার। পুলিশের তরফে জানানো হয়েছে কেন আইনজীবী ছিলেন তা বলতে পারবেন হাসপাতালের আইনজীবী। ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ কার্যত খারিজ পুলিশের। কিন্তু পুলিশের সাংবাদিক বৈঠকের পরেও প্রশ্নগুলো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। এক্ষেত্রে কতটা কর্ডন করা হয়েছে তা মূল বিষয় নয়। ওইটুকু অংশে দেহ পাওয়া গিয়েছে বলে সেটা প্লেস অফ অকারেন্স, বাকিটা নয়, এমনটা হতে পারে না। এই ঘরের অনেকগুলো এন্ট্রি এক্সিট থাকলেও একটা মাত্র এন্ট্রি এক্সিট খোলা ছিল। অর্থাৎ এই প্রশ্ন ওঠে ওই এন্ট্রি এক্সিট দিয়েই তো আততায়ী প্রবেশ করেছে এবং বেরিয়ে গিয়েছে। সেই এন্ট্রি এক্সিট দিয়ে যদি এত লোক ভিতরে ঢোকে এবং তারপরে বেরোয়, তাহলে ওই এন্ট্রি এক্সিট থেকে যে তথ্য প্রমাণ মেলার কথা ছিল তা তো মিলবে না। কারণ এই যে 11 ফুট খোলা ছিল, যারা ঢুকেছেন এবং বেরিয়ে গিয়েছেন তারা তো ওই এন্ট্রি এক্সিট ব্যবহার করেছেন। তাহলে ওই এন্ট্রি এক্সিট থেকে যে তথ্য প্রমাণ পাওয়ার কথা ছিল তা কি আর পাওয়া যাবে? এই প্রশ্ন উঠছে। গোটা ঘরটাকেই যেখানে অপরাধের জায়গা হিসেবে চিহ্নিত করা উচিত ছিল, সেখানে কর্ডনের বাকি অংশে যে যার মতো ঢুকলো বেরোলো, সেখানে অপরাধী বা অপরাধীদের ছেড়ে যাওয়া কোনো চিহ্ন ছিল কিনা সেটা পুলিশ এখন কিভাবে বলবে? পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সেদিন অশান্তি পাকানো হতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তার আগে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে পুলিশের। এরকমই নাকা চেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র সমেত 5 দুষ্কৃতী সহ একটি গাড়ি আটক করল পুলিশ। গতকাল সোমবার তাদের শ্রীরামপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, বৈদ্যবাটি দিঘাঙ্কি মোড় এলাকায় দিল্লি রোডের উপর পুলিশের নাকা চেকিং চলাকালীন একটি গাড়িকে আটক করে পুলিশ। তল্লাশি করতে গেলে গাড়ি ছেড়ে পালায় গাড়ির চালক। 2টি আগ্নেয়াস্ত্র সমেত 5 জনকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম শিবনাথ বিশ্বাস বয়স 36, সৌম্য সুরল বয়স 33, সুমিত দাস বয়স 20, স্বস্তি দাস বয়স 30, দীপক সিং বয়স 26। এরা সবাই শ্রীরামপুরের বাসিন্দা। আজ তাদের শ্রীরামপুর আদালতে তোলা হয়। কী কারণে তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। রাজ্যে চালু হয়নি ফাস্ট ট্র্যাক কোর্ট। ধর্ষণ নিয়ে কড়া আইন আনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে লেখা মমতার চিঠির জবাব দিল কেন্দ্র। চিঠির জবাবে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে কেন্দ্র। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গে 48,000-এরও বেশি ধর্ষণ এবং পক্সো মামলা ঝুলে রয়েছে। তারপরেও কেন্দ্রের অনুমোদিত ফাস্ট ট্র্যাক কোর্টগুলিকে কার্যকর করার জন্য রাজ্য সরকার সক্রিয় পদক্ষেপও করেনি। চিঠিতে দাবি করা হয়েছে, নারী নির্যাতন বন্ধের জন্য কড়া আইন রয়েছে, কিন্তু তা কার্যকর করার দায়িত্ব রাজ্যের। বারবার বলা সত্ত্বেও মহিলা এবং শিশুদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেনি রাজ্য। সম্প্রতি ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে কঠোর আইন আনার আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। মমতাকে সেই চিঠির জবাব দিয়েছেন কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। 25শে অগস্ট লেখা সেই চিঠিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে 48,600-টিরও বেশি ধর্ষণ ও পক্সো মামলার বিচার ঝুলে রয়েছে। এত সংখ্যক মামলা থাকা সত্ত্বেও রাজ্য সরকার কেন্দ্রের অনুমোদিত ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করার কোনো পদক্ষেপ নেয়নি। মুখ্যমন্ত্রী ধর্ষণের, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দোষীদের দ্রুত শাস্তি ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করানোর আর্জি জানিয়েছিলেন কেন্দ্রকে। এর জবাবে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান, এ নিয়ে কেন্দ্রীয় সরকার কঠোর আইন ও একাধিক প্রকল্প চালু করেছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেই প্রকল্প ঠিকমতো কার্যকর করা হয়নি। কেন্দ্রের চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, রাজ্য সরকার মহিলা এবং শিশুদের সাহায্য করার জন্য হেল্পলাইন নম্বর চালু করেনি, এমনকি এমার্জেন্সি রেসপন্স সিস্টেম চালু করেনি। কেন্দ্রীয় মন্ত্রী পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন, 2019 সালের কেন্দ্রীয় সরকার দেশে ধর্ষণ ও পক্সো মামলার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট প্রকল্প চালু করেছিল। পশ্চিমবঙ্গের জন্য 123টি ফাস্ট ট্র্যাক কোর্ট অনুমোদন করা হয়েছিল প্রথমে, যার মধ্যে আবার 20টি শুধুমাত্র পক্সো মামলার দ্রুত বিচারের জন্য রাখা হয়েছিল। বাকি কোর্টগুলিতেও ধর্ষণের পাশাপাশি পক্সো মামলার বিচার করার কথা। চিঠিতে দাবি করা হয়েছে, 2023 সালের জুনের মাঝামাঝি পর্যন্ত
পশ্চিমবঙ্গে একটিও ফাস্ট্যাগ কোর্টও চালু করা হয়নি। 2024 সালে 30শে জুন পর্যন্ত 6টি পক্সো ফাস্ট্যাগ কোর্ট কার্যকর করা হয়েছে এ রাজ্যে এখনো পর্যন্ত 48,600টি ধর্ষণ এবং পক্সো মামলার বিচার ঝুলে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। তা সত্ত্বেও অনুমোদন দেয়া বাকি 11টি কোর্ট চালু করতে পারেনি পশ্চিমবঙ্গ। মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের ডাক, যদিও পুলিশের তরফে কোনো অনুমতি দেয়া হয়নি, কিন্তু এরপরও এই অভিযান হবে বলে হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের। শুধু তাই নয়, রাজনীতি ছেড়ে জাতীয় পতাকা হাতে সমস্ত মানুষকে এগিয়ে আসার ডাক দেওয়া হয়েছে উদ্যোক্তাদের তরফে। আর এই মিছিলকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা, আর সেই আশঙ্কা থেকেই হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হবে পুলিশ, র্যাফ এবং কমব্যাট ফোর্স। বিশেষ করে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড এবং লক্ষ্মীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হবে। এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখগুলিতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জলকামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য 4 জন আইজি র্যাঙ্কের পুলিশ অফিসারের মঙ্গলবার রাস্তায় নামানো হবে। পাশাপাশি ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে খবর। প্রায় 2000-এর বেশি পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হবে। এর জন্য হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা আসছেন। এই অবস্থায় আজ সোমবার হাওড়ার শরৎ সদনে রাজ্য পুলিশের আধিকারিকরা একটা উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। সেখানে নবান্ন অভিযানের নিরাপত্তা বিষয়ক বিষয় নিয়ে খুঁটিনাটি দিকগুলি আলোচনা ও পর্যালোচনা হয় বলে পুলিশ সূত্রে খবর। বিহার এবং ঝাড়খণ্ডে ভারী এবং টানা বৃষ্টির কারণে ফারাক্কা ব্যারেজ থেকে আবার জল ছাড়া হলো সোমবার। বন্যার আশঙ্কা মুর্শিদাবাদের একাধিক জায়গায়। ইতিমধ্যে বানভাসী বাংলাদেশ, প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতি হয়েছে প্রতিবেশী দেশে। ফারাক্কা থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হয় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা। সূত্রের খবর, সোমবার ফারাক্কা বাঁধ দিয়ে সারাদিনে 11 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। বাঁধ প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টরের ব্যাখ্যা, এই মুহূর্তে আপস্ট্রিমের অতিরিক্ত জল ব্যারেজে আটকে রাখা সম্ভব নয়। নিম্ন অববাহিকার তুলনায় উচ্চ অববাহিকায় বৃষ্টিপাতের মাত্রার উপর নির্ভর করে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ। নিম্নচাপের ফলে বিহার এবং ঝাড়খণ্ডে অত্যাধিক বৃষ্টি হয়েছে। তার ফলে ফারাক্কা ব্যারেজে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই কারণেই ব্যারেজের সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যেই জল ধারণের মাত্রা 77.34 পৌঁছেছে, যা বিপদসীমার অতিক্রম করেছে বলে খবর। ব্যারেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখন চাইলেও জল আটকে রাখা যাবে না, কারণ জল ধরে রাখার কোনো প্রযুক্তিগত ব্যবস্থা নেই ব্যারেজে। বরং জল ছাড়া না হলে ব্যারেজের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে। গতকাল সোমবার ফারাক্কা ব্যারেজের জেনারেল ডিরেক্টর জিডি দেশপান্ডে বলেন, এখন তো ব্যারেজের সব গেট খোলা আছে। যে পরিমাণ জল ডাউনস্ট্রিমে যাচ্ছে তাতে বাংলাদেশের দিকে জল প্রবাহ বাড়তে পারে কি? দেশপান্ডের জবাব, না। রবিবার 11,32,000 কিউসেক জল ছাড়া হয়েছে। জেনারেল ডিরেক্টর বলেন, ওই পরিমাণ জল উচ্চ প্রবাহ থেকে ফারাক্কায় এসে পৌঁছেছিল। নির্দিষ্ট মাত্রা বাদ দিয়ে বাকি সব ডাউনস্ট্রিমে ছাড়া হয়েছে। ওই জল ধরে রাখার কোনো ব্যবস্থা আমাদের কাছে নেই। অন্যদিকে ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে দুশ্চিন্তা বাড়ছে মুর্শিদাবাদের একাধিক এলাকায়। সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাসে সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয় বাসিন্দারা। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মালদার ইংরেজবাজার থানা এলাকার ঘটনা। নির্যাতিতার অভিযোগ, ঘটনার ভিডিও করে ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণ করে। থানায় অভিযোগ জানালে ও ঘটনার 1 মাস পরেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। বাধ্য হয়ে ওই নাবালিকা ও তার পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। মানসিক ও শারীরিক অসুস্থ হয়ে ঘরবন্দি ওই ছাত্রী। নাবালিকার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী এক যুবক তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে এবং সমস্ত ঘটনার ভিডিও করে রাখে। এরপর ওই ভিডিও দেখিয়ে তাকে বারবার ব্ল্যাকমেল করে অভিযুক্ত। ঘটনার ছবি মোবাইলে রেকর্ড করে সমাজ মাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করত। এই নিয়ে সে প্রতিবাদ করলে তাকে মারধরও করা হয়। এরপর সমস্ত ঘটনা সে তার পরিবারকে জানায়। ব্যবস্থা নেয়নি পুলিশ। বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ, থানায় অভিযোগ জানালেও ঘটনার 1 মাস পরেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। বাধ্য হয়ে ওই নাবালিকা ও তার পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বর্তমান সরকারের আমলে পুলিশ কোন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না
আর সেই কারণেই অপরাধীরা একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারই প্রতিচ্ছবি এই ঘটনা বলে দাবি বিজেপির। আইনের পথে চলবে, অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। ধন্যবাদ।